আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজ আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস পর্ব 3। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিতে 2টি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি ওই 2টা পর্ব না দেখে থাকো অবশ্যই 2টা পর্ব আগে দেখে আসবা। ওই 2টা পর্ব দেখার পরে আজকের পর্ব 3 দেখবা, কারণ ওই 2টা পর্ব যদি না দেখে থাকো তাহলে আজকে পর্ব 3-এর কিছুই বুঝবা না। সুতরাং আমি অবশ্যই সাজেস্ট করব আগে পর্ব 1 এবং 2 দেখে আসবে। তো পর্ব 1 এবং 2 এর প্লেলিস্ট লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো, ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা ইতিমধ্যে 2টা পর্বে বলে এসেছি যে কোন অরবিটালে ইলেকট্রন সম্ভব, কোন কোন অরবিটাল সম্ভব, কোন কোন অরবিটাল সম্ভব নয়, এরপরে হচ্ছে কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে, কোন অরবিটাল ইলেকট্রন পরে যাবে। এই কথাগুলো আমরা সবগুলোই 1 এবং 2 নম্বর ভিডিওতে বলে আসছি। এখন দেখো আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসে যাব। তো আমরা বলছিলাম যে 1s এ আগে ইলেকট্রন যাবে, তারপর 2s এ ইলেকট্রন যাবে, তারপর 2p তে ইলেকট্রন যাবে, তারপর 3s এ যাবে, এরপর 3p তে যাবে, তারপর 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ যাবে। তো সেটা আসলে আমরা আজকেও শিখবো। তো আমরা ইলেকট্রন বিন্যাস সরাসরি শিখি। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? আমরা প্রথম কক্ষপথটি 1s, 1s কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে? আমরা জানি যে s অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে। তাহলে আমি 2টা সর্বোচ্চ নিতে পারে, আমার কাছে আছে কয়টা? একটা। যেহেতু আমরা হাইড্রোজেন করতেছি তাহলে আমার কাছে যেহেতু আছে একটা, তাহলে আমি একটা ইলেকট্রন দিয়ে দিব। এই তো হয়ে গেল বন্ধুরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এভাবে যদি আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত? 3। আমরা জানি যে 1s সর্বোচ্চ নিতে পারে কয়টা? 2টা। দেখো যদি আমার কাছে বেশি ইলেকট্রন থাকে, সর্বোচ্চ ইলেকট্রন দেওয়ার পরও যদি আমার কাছে আরো ইলেকট্রন থাকে, তাহলে আমাকে অবশ্যই সর্বোচ্চ ইলেকট্রনটা দিতে হবে। তাহলে দেখো 1s সর্বোচ্চ নিতে পারে কয়টি? 2টি। আমি 2টি দিয়ে দিলাম। এরপরও আমার কাছে একটা ইলেকট্রন আছে, কারণ আমার কাছে মোট ইলেকট্রন 3টা। 3টার মধ্যে থেকে আমি একটা ইলেকট্রন দিয়ে দিছি, তাহলে আরো আমার কাছে 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আমার কাছে আরো একটা ইলেকট্রন বাকি আছে। সেই একটা ইলেকট্রন আমি যেহেতু 1p লিখতে পারবো না, আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি কি 1p লিখতে পারবো না, কারণ 1p সম্ভব নয়। তাহলে আমি এবার কি করব? 1 নম্বর কক্ষপথ শেষ। তাহলে এবার আমাকে দিতে হবে 2 নম্বর কক্ষপথে, তার মানে কি 2s আর হচ্ছে কি 2p হতে পারে। তো p তে আমি আগেই যাব না, যেহেতু p তে আমার ইলেকট্রন যাবে না। তাহলে দেখো আমার কাছে আর ইলেকট্রন বাকি আছে একটা। এস সর্বোচ্চ নিতে পারে 2টা। যেহেতু আমার কাছে একটা ইলেকট্রন আছে আমি একটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটাই হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমরা আর কিছু ইলেকট্রন বিন্যাস দেখাই, ধরো ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক সংখ্যা 9। আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s আমি 2টা দিব যেহেতু আমার কাছে ইলেকট্রন আছে। তারপর কি 2s, 2s এর সর্বোচ্চ 2টা নিতে পারে, আমি 2টা দিয়ে দিলাম। এরপর 2p, কারণ আমরা জানি 2pও সম্ভব। তাহলে p সর্বোচ্চ কয়টা নিতে পারে বন্ধুরা? কমেন্টস করে জানাবা। আচ্ছা, p সর্বোচ্চ নিতে পারে হচ্ছে 6টি। তাহলে আমরা একে 6টি দিয়ে দেব। দেখো এতে যদি আমরা 6টি দিয়ে দেই তাহলে আমাদের ইলেকট্রন হয়ে যাবে কয়টি? 10টি। মনে রাখবে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই জায়গাতে যতটা ইলেকট্রন আছে সেটার মধ্যে থেকে, তার মানে আমরা একে 6টা দিতে পারবো না, যেহেতু আমার কাছে আছে আর 5টা। আমি অলরেডি 4টা দিয়ে দিছি, আমার কাছে বাকি আছে কয়টি? 5টি। তাহলে আমি সেই 5টি ইলেকট্রন 2p তে দিয়ে দিলাম। এবার খেয়াল করো, আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস করি তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা 10, 1s2, 2s2, 2p। এবার কি করব আমরা? দেখো p সর্বোচ্চ নিতে পারে 6টা, আমার কাছে বাকি আছে কয়টা? আরো 6টা না? যেহেতু আমি 2টা 2টা 4টা দিয়ে দিছি, আমার কাছে বাকিও আছে 6টা, p নিতেও পারে 6টা। তাহলে আমি এই যে p তে 6টি ইলেকট্রন দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস। খুব সহজ না? এবার খেয়াল করো, আমরা যদি অন্য একটা ইলেকট্রন বিন্যাস করি, ধরো সোডিয়াম নিলাম, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11।
তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, দেখো আমার 10টা দেওয়া হয়ে গেছে, আমার কাছে ইলেকট্রন বাকি আছে কয়টা? আরো একটা ইলেকট্রন বাকি আছে। আমি সেটা কি করব? 2d কি আমি লিখতে পারবো? তোমরা অবশ্যই বলবে যে না, কারণ 2d সম্ভব নয়। তাহলে আমরা কি করব? এবার 3s এ চলে যাব। 3s সর্বোচ্চ নিতে পারে কয়টি? 2টি, কিন্তু আমার কাছে বাকি আছে কয়টি? একটি। তার মানে আমি 3s কে একটা ইলেকট্রন দেব। দেখো এভাবেই আমরা সহজে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। এবার যদি আরেকটু বড় দিকে আসি আমরা, খেয়াল করো, আমরা এবার দেখাচ্ছি হচ্ছে আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 1s2 2s2 2p6। আমার 10টা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি করবো? 3 চলে যাবো, 3s2 3p। আমরা জানি p সর্বোচ্চ নিতে পারে 6টা, আমার কাছে বাকিও আছে 6টা। কারণ কি, দেখো আমি এখান থেকে 10টা দিয়ে দিছি, এখানে 2টা দিয়ে দিছি, অর্থাৎ 12টা দিয়ে দিছি। আমার কাছে বাকি আছে আর 6টা। 18টার মধ্যে 12টা দেওয়া শেষ, বাকি আছে 6টা। সেই 6টা আমি পি কে দিয়ে দিলাম। দেখো পিও কিন্তু সর্বোচ্চ নিয়ে ফেলছে। এই পর্যন্ত খুব সহজেই আমরা বুঝতে পারি। এখন দেখো আমরা একটু পরবর্তী ইলেকট্রনে আসি, অর্থাৎ পটাশিয়ামে আসি। খেয়াল করো, আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়ামের হচ্ছে 19। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো বন্ধুরা, আমাদের 18টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে। এখন আমার কাছে বাকি আছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এবার খেয়াল করো, আমরা জানি যে 3p এর পরে কি হবে? 3d, তারপরে হয় কি? 4s। কিন্তু আমরা ইলেকট্রন দেওয়ার বেলায় কে আগে ইলেকট্রন পাবে, কে পরে ইলেকট্রন পাবে, এটা আমরা কি বলতাম? ওই যে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, তারপর কি? ডিপিএস খোলো। দেখো শোনো শোনো প্রিয় শোনো প্রিয়, তাহলে অবশ্যই কি হবে? শোনো। তাহলে ডিতে কি ইলেকট্রন আগে যাবে না? তার মানে 3d তে আগে ইলেকট্রন না গিয়ে কি 4s এ আগে ইলেকট্রন যাবে? দেখো এই জিনিসটা আমরা আরেকটা নিয়মে মনে রাখতে পারি। সেই নিয়মটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। যদিও এই টপিকটা তোমাদের ছোট ক্লাসে দেওয়া নাই, কিন্তু অবশ্যই এই নিয়মটাই মনে রাখবে। এটা হচ্ছে, বিজ্ঞানী আউস বাউ একটা নীতি দিয়েছিলেন, সেই নীতিটা আমাদের জানতে হবে। বিজ্ঞানী আউস বাউ, খেয়াল করো, বিজ্ঞানী আউস বাউ একটা নীতি দিয়েছিলেন। সেই নীতিটা হচ্ছে যে ইলেকট্রন গুলো প্রথমে নিম্নতর শক্তি স্তরকে পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। ইলেকট্রন গুলো প্রথমে নিম্নতর শক্তি স্তরকে পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। খেয়াল করো, আমরা এই আউফবাউ নীতি অনুসারে করব। আমরা চাইলে কিন্তু সরাসরি বুঝতে পারতেছি যে 4s এ একটা ইলেকট্রন চলে যাবে, যেহেতু আমার কাছে একটা ইলেকট্রন আছে। তো এই জিনিসটা আমরা এভাবেও শিখতে পারি, অথবা আমি গতদিন যেভাবে শিখে দিছি গত পর্বে সেভাবেও শিখতে পারি, অথবা আমি আউফ বাউ নীতির মাধ্যমেও শিখতে পারি। তবে আমি অবশ্যই সাজেস্ট করব তোমাদেরকে আউফ বাউ নীতি অনুসারে করো, কারণ আউফ বাউ নীতি অনুসারে করলে তোমার আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আউফ বাউ নীতিটা কি? আউফ বাউ নীতিটা হচ্ছে n প্লাস এল এর মান হিসাব করতে হবে। n প্লাস এল এর মান হিসাব করে আমরা দেখতে হবে যে কার n প্লাস এল এর মান বেশি হয়, কার n প্লাস এল এর মান কম হয়। তো n প্লাস এল এর মান যার কম হবে সেই হবে নিম্ন শক্তি সম্পন্ন, এবং সেটাইতেই আগে ইলেকট্রন দিতে হবে। কারণ আউসবাউ বলছেন যে ইলেকট্রন গুলো প্রথমে নিম্নতর শক্তি স্তর পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি আউসবাউ নীতি অনুসারে n প্লাস এল এর মান হিসাব করি, কোনটার ক্ষেত্রে? মনে রাখবে, আমরা 18 পর থেকে যে মৌলতেই ইলেকট্রন বিন্যাস করতে যাই না কেন, সবসময় 3d থেকে শুরু করে প্রত্যেকটা অরবিটালকে আমরা তুলনা করব। আউফবাউ নীতি অনুসারে তুলনা করে দেখব যে কোনটাতে ইলেকট্রন যায়, কোনটাতে ইলেকট্রন যায় না। এবার খেয়াল করো, যেহেতু আমি 3d আর 4s কে নিয়ে চিন্তা করতেছি, এটা আমি মিশিয়ে দিলাম। 3d এবং 4s কে নিয়ে চিন্তা করতেছি, তাহলে 3d আর হচ্ছে 4s, এই দেখো বন্ধুরা, আমরা কি করব? 3d এবং 4s এর মধ্যে n প্লাস এল এর মান তুলনা করব। তাহলে 3d এর ক্ষেত্রে আমরা জানি 3টা হচ্ছে n এর মান, তাহলে 3 এবং কি d, d এর ক্ষেত্রে এল এর মান কত? তো আমরা গত পর্বে বলছিলাম
যে এস ইজ ইকুয়াল কি হয় 0, তারপর পি ইজ ইকুয়াল 1, ডি ইজ ইকুয়াল 2, এফ ইজ ইকুয়াল 3, অর্থাৎ 0 থেকে 1 2 3 পর্যন্ত এগুলো হচ্ছে কি এসপিডিএফ এর মান, এল এর মান। আমরা এটা গত দুইটা পর্বে আলোচনা করছি, এই জন্য আমি আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, তোমরা গত দুইটা পর্ব দেখে আসবে। তাহলে খেয়াল করো, এবার আমরা কি করব, ডি মানে কত 2, তাহলে আমরা মোট মান পাচ্ছি কত 5। এবার খেয়াল করো, আমরা 4s এর ক্ষেত্রে তুলনা করব। তাহলে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান বের করব কিভাবে? এই 4টা হচ্ছে n এর মান, তার মানে হচ্ছে 4 প্লাস s এর ক্ষেত্রে l এর মান কত 0, তাহলে আমরা পাচ্ছি কত 4। এবার খেয়াল করো, আমরা 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান পাচ্ছি 5, 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান পাচ্ছি 4। আমি কি বলছিলাম যে ইলেকট্রন গুলো আফবাউ নীতিটা হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্নতর শক্তি স্তরকে পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। তাহলে খেয়াল করো, নিম্নতর শক্তি স্তর কোনটা মনে রাখবে, n প্লাস l এর মান যার কম সে নিম্ন শক্তি সম্পন্ন, n প্লাস l এর মান যার বেশি সে উচ্চ শক্তি সম্পন্ন। তাহলে খেয়াল করো, এখানে n প্লাস l এর মান কম হচ্ছে কি 4s এর, আর n প্লাস l এর মান বেশি হচ্ছে কি 3d এর। তাহলে খেয়াল করো, 4s এর n প্লাস l এর মান কম হওয়ার কারণে সে নিম্ন শক্তি সম্পন্ন, আর নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালেই আগে ইলেকট্রন যাবে। এটা কার নীতি? আউসবাউ নীতি। আউসবাউ বলছেন যে ইলেকট্রন গুলো প্রথমে নিম্নতর শক্তি স্তরকে পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কম, তাহলে অবশ্যই ইলেকট্রন 4s এ আগে যাবে, তারপরে কি 3d তে ইলেকট্রন আসবে। এই যে এখন খেয়াল করো, আমরা তাহলে যেহেতু একটা ইলেকট্রন আছে আমার কাছে, আর সেই একটা ইলেকট্রন আমরা 3d তে না দিয়ে 4s কে ইলেকট্রনটা দিব। এই তো হয়ে গেল পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি করলাম, খেয়াল করে দেখো, 1s2 2s2 2p6 এই পর্যন্ত 10টা চলে গেছে। এরপর 3s2 3p6 এই পর্যন্ত 18টা চলে গেছে। এরপরে আমার বাকি আছে কয়টি, একটা ইলেকট্রন। সেই একটা ইলেকট্রন আমরা কিন্তু 3d কে দিব না। কেন 3d কে দিব না সেটা আমরা বলে দিলাম আউসবাউ নীতি অনুসারে। আউসবাউ নীতি অনুসারে n প্লাস l এর মান হিসাব করলে আমরা দেখি 3d এর ক্ষেত্রে 5 হয়, 4s এর ক্ষেত্রে 4 হয়। মনে রাখবে, যার n প্লাস l এর মান কম সে নিম্ন শক্তি সম্পন্ন, আর নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালেই আগে ইলেকট্রন যাবে। তার মানে 4s এ আগে ইলেকট্রন যাবে। যেহেতু আমার কাছে একটা ইলেকট্রন আছে, সেই জন্য আমি একটা ইলেকট্রন 4s কে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার খেয়াল করো, আমি এর থেকে একটু বড় অর্থাৎ স্ক্যান্ডিয়াম দিয়ে দেখিয়ে দেই। স্ক্যান্ডিয়াম, খেয়াল করো, এবার আমরা দেখব হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম দিয়ে স্ক্যান্ডিয়াম 21, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। দেখো বন্ধুরা, আমরা জানি যে 3d এবং 4s এর মধ্যে কি আগে ইলেকট্রন পাবে, 4s আগে ইলেকট্রন পাবে, কারণ আমরা n প্লাস l এর মান হিসাব করে দেখছি। তাহলে 4s কে আমি দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম, কারণ s সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারে, আমি s কে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম। এখন আমার কাছে ইলেকট্রন বাকি আছে কয়টা, আর একটা ইলেকট্রন বাকি আছে। এবার খেয়াল করো, সেই একটা ইলেকট্রন আমি 3d কে দিব নাকি 4p কে দিব। মনে রাখবে, আমি বলছি 18 পর থেকে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন দিতে গেলে, যে কোনো একটা অরবিটাল ইলেকট্রন দিতে গেলে তার পরবর্তী কমপক্ষে 1 থেকে 2টি অরবিটাল নিয়ে কম্পেয়ার করে দেখবে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে যায়। তাহলে খেয়াল করো, 4p এবং 3d এর মাঝে যদি আমরা তুলনা করি এবার, তাহলে 3d আর হচ্ছে কি 4p, 3 প্লাস 2 ইকুয়াল 5, 4 প্লাস p এর মান হচ্ছে 1, তার মানে ইকুয়াল হচ্ছে 5। দেখো, এটাও 5, এটাও 5। খেয়াল করো, যদি দুটোই 5 হয়, অর্থাৎ দুটোর ক্ষেত্রে, দুটো অরবিটালের ক্ষেত্রে যদি n প্লাস l এর মান সমান হয়, তাহলে আমরা খুব সহজে একটা গল্প মনে রাখবো, এবং সেটার মাধ্যমে আমরা এই জায়গাতে বুঝে যাবো যে কি আগে ইলেকট্রন পাবে। বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমি যদি গ্রামের বা এলাকার মেম্বার মানুষ হই, তাহলে ধরো সরকার থেকে আমার কাছে 10 কেজি গম আসছে। আমি 10 কেজি গম দিয়ে বুঝে দিচ্ছি, 10 কেজি গম আসছে যে আমাকে একজন দরিদ্র মানুষকে দিতে হবে। এই 10 কেজি গম আমি মাত্র একজনকেই দিতে পারবো। এখন খেয়াল করো, ধরো ওই 10 কেজি গম দুইজন মানুষ হকদার। একজন দেখা যাচ্ছে যে আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই একজনের বাড়ি, সেও গরিব মানুষ, আর একজনের বাড়ি
অন্য গ্রামে বা পাশের গ্রামে, সেও ওই 10 কেজির হকদার। তাহলে এবার তুমি বলো, নিজের থেকে চিন্তা করে বলো যে আসলে তুমি কাকে দিবে, ওই প্রতিবেশীকে আগে দিবে নাকি ওই দূরের মানুষটাকে আগে দিবে? তোমরা নিশ্চয়ই বলবে যে অবশ্যই প্রতিবেশীকে আগে দিব, কারণ হচ্ছে যারা আমাদের প্রতিবেশী বাড়ির কাছাকাছি থাকে আমরা তাদেরকেই আগে দিয়ে থাকি। তাহলে এবার খেয়াল করো, আমরা এটার ক্ষেত্রেও 5 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 5 পাচ্ছি n প্লাস এর মান। তাহলে আমরা 3D কে আগে দিব নাকি 4p কে আগে দেব? তখন আমি বললাম কি, প্রতিবেশীকে। প্রতিবেশী মানে কি, বাড়ি থেকে যার বাড়ি কাছাকাছি। খেয়াল করো, ধরে নেব এটা আমার বাড়ি, তাহলে এটা আমার বাড়ি থেকে, দেখো তো, কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে কাছাকাছি কে? 3D। আমরা 3D কে যেহেতু কাছে পাইছি, তার মানে আমাদের যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন আমরা 3D কে দিয়ে দেব। এভাবেই আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। দেখো, ইলেকট্রন বিন্যাসে আর একটি মাত্র নিয়ম আছে, সেটা শিখলেই তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা এখন সেটা একটু খেয়াল করি। এই নিয়মগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। এরপরও আর একটা মাত্র নিয়ম আছে, অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম, আমি সেটা বলে দিচ্ছি। দেখো, আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 4s2, এরপর 3d। যেহেতু আমার কাছে আর ইলেকট্রন বাকি আছে কয়টা বন্ধুরা? 4টা। সেই 4টা ইলেকট্রন আমি তাহলে কাকে দিব? কারণ আমরা জানি 4p ইলেকট্রন পাবে না, কারণ এরও 5 এরও 5, তার মানে এ আগে ইলেকট্রন পাবে। তাহলে সেই 4টা ইলেকট্রন আমি ডি কে দেব, তাই না? এটা আমার স্বাভাবিক নিয়ম। সেই 4টা ইলেকট্রন যদি আমি ডি কে দেই তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাওয়ার কথা। কিন্তু মনে রাখবে, এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে, মনে রাখবে যে এস একটা ছোট্ট অরবিটাল আর ডি একটা কি, বড় অরবিটাল। একটা ছোট্ট অরবিটাল যার ধারণ ক্ষমতাই হচ্ছে 2টা, সে 2টা নিয়ে বসে আছে, আর একটা বড় অরবিটাল অর্ধেকও পাচ্ছে না। খেয়াল করো, কারণ ডি অরবিটাল সর্বোচ্চ নিতে পারে কয়টি? 10টি। আর অর্ধেক করলে কত হবে? 5টি। তার মানে সে অর্ধেকও পাচ্ছে না, পরিপূর্ণও পাচ্ছে না। মনে রাখবে, এই অবস্থায় এই অরবিটালটা অস্থিতিশীল অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ সে স্থিতিশীল হতে পারে না। তখন আমরা কি করব? যে দুইজনকেই স্থির করব। মনে রাখবে, একটি অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ, যে কোনো অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থায় সব থেকে বেশি সুস্থির। তাহলে খেয়াল করো, এস অরবিটালের যদি আমরা অর্ধপূর্ণ করি তাহলে এস অরবিটালের একটা হয়, এস অরবিটাল যদি আমরা পরিপূর্ণ করি তাহলে এস অরবিটাল 2টা হয়। তাহলে এস অরবিটালকেও স্থির রাখবো, ডি অরবিটালকেও স্থির রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এসি 4s এর একটা ইলেকট্রনকে কম করে দিব, সেই একটা ইলেকট্রন আমরা 3d তে বাড়িয়ে দেব। খেয়াল করো, তাহলে 4s এ একটা ইলেকট্রন দেব, এই জায়গাতে 5টা ইলেকট্রন দেব। কখন দেব? সহজভাবে মনে রাখবে, যখন ডি অরবিটাল 4টা ইলেকট্রন পাচ্ছে তখন ডি অরবিটালে 5টা ইলেকট্রন করে দিতে হবে। যখন ডি অরবিটাল 9টা ইলেকট্রন পায় তখন ডি অরবিটালে 10টা ইলেকট্রন করে দিতে হবে। খেয়াল করো, এইটাকেই বলা হয় অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম। অর্থাৎ আমি একেও অর্ধেক করে দিলাম, এস কেও অর্ধেক করে দিলাম। এর জন্য আমাকে অতিরিক্ত ইলেকট্রন দেওয়া যাবে না, কিন্তু এসে 2টা ইলেকট্রন ছিল, সেখান থেকেই একটা ইলেকট্রন আমি 3d কে দিলাম, আর ওই একটা ইলেকট্রন যেটা কম লিখলাম সেটা হচ্ছে 4s কে দিলাম। খেয়াল করো, এও অর্ধেক পূর্ণ, অর্থাৎ 4s ও অর্ধপূর্ণ, তারপরে হচ্ছে 3d ও অর্ধপূর্ণ। এতে করে দুইজনই শান্ত থাকবে বা স্থির থাকবে। এবার খেয়াল করো, এরকমই ব্যতিক্রম আরেকটা ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি উপর থেকে মিশিয়ে নেই। এবার খেয়াল করো, আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, কপার হচ্ছে কত? 29। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। আমরা জানি 4s কে আমরা 2টা ইলেকট্রন পেয়ে যাবো, আমি 2টা ইলেকট্রন 4s কে দিলাম। এরপরে 3d এবং 4p যদি আমি লিখে থাকি তাহলে দেখবো আমাদের 3d টা আগে ইলেকট্রন পাবে। তাহলে আমরা কি করবো? 3d তে আগে ইলেকট্রন দেবো। এখন আমার কাছে ইলেকট্রন বাকি আছে কয়টি বন্ধুরা? 9টি। এই যে খেয়াল করো, আমরা কিন্তু একে 9টি ইলেকট্রন দেব। এটা কিন্তু আবার ঝামেলা বাঁচিয়ে যাবে। কেন? কারণ বলছি যে ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ, প্রত্যেকটা অরবিটাল
অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় সব থেকে বেশি সুস্থির, তাহলে ডি অরবিটাল একটা ইলেকট্রনের জন্য পরিপূর্ণ হতে পারতেছে না, অথচ ছোট্ট একটা অরবিটাল দুইটা ইলেকট্রন নিয়ে পরিপূর্ণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব? ওই তো আগের নিয়ম, দুইজনকেই শান্ত রাখবো। দুইজনকে শান্ত রাখতে গিয়ে কি করব? 4s কে একটা ইলেকট্রন কম লিখবো, 3d তে ওই একটা বেশি ইলেকট্রনটা দিয়ে দেব। তাহলে কি করব? এই যে 4s এ দেব হচ্ছে একটা ইলেকট্রন, 4s এ দেব হচ্ছে একটা ইলেকট্রন, 3d তে দেব হচ্ছে 10টা ইলেকট্রন। এই তো বন্ধুরা হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। এভাবে আমরা প্রত্যেকটা মৌল 1 থেকে 118টা পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো আমার এই ক্লাসটি দেখে তোমরা অবশ্যই প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস চেষ্টা করবে। এসএসসি তে যারা আসো ন্যূনতম 36 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবে। এরপরও তোমরা করতে পারো একটা দুইটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেগুলো পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে মোলিবডেনাম আর হচ্ছে এজি, আর্জেন্টাম বা সিলভার। এটা হচ্ছে 42, এটা হচ্ছে 47। এই দুটো ইলেকট্রন বিন্যাস করবা তোমরা। করে কিভাবে করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস এবার করতে পারবো। তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাসগুলো বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে পারতেছো কি না সেটা আমাকে কমেন্টস করে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও। আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।